আমি হচ্ছে পরীক্ষার সরি ঈদের আগে হচ্ছে চ্যাপ্টার 2টা গুছাই দেওয়ার রিজনটাই ছিল হচ্ছে যাতে ঈদের সময় আপনারা একটু প্র্যাকটিস করেন। এর সময় প্র্যাকটিসটা হয়নি তাহলে। বাসায় প্র্যাকটিস করলে কিছু প্রবলেম অ্যারাইজ হইতো, প্রবলেমস গুলো আমরা আজকে একটু ডিসকাস করতে পারতাম। যাই হোক, মিস্টার মুজিবুল হক, আপনি বাসায় প্র্যাকটিস করেছেন? মুজিবুল হক ভাইয়ের হচ্ছে স্পিকারে মেবি ডিস্টারবেন্স আছে। মিস্টার সোহেল, আপনি করেন নাই? আচ্ছা, মাহমুদুর রহমান, জি ভাই। বাসায় যে প্র্যাকটিস করছেন কোনো সমস্যা? ইউ ওয়ান্ট টু ডিসকাস? জি ভাই, সমস্যা তো শেষ নাই। ওকে, দেখি কি 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 সমস্যা ফেস করছেন একটু ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার আমি দেই। আচ্ছা, আপনার কাছে ম্যাথের নাম্বার গুলো হচ্ছে দাগানো আছে? হ্যাঁ দাঁড়ান। সমস্যা। বাকিরা যারা বাসায় একটু দেখে নাই বা বাসায় কোনো প্র্যাকটিস করে নাই, তাদের জন্য তো অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ অনেক বড় গ্যাপ পড়ে গেছে মাঝখান দিয়ে। এত বড় গ্যাপ পড়লে আপনারা কোপ আপ করবেন কেমনে? পরীক্ষা দিয়ে একবারেই পাশ করে ফেলতে হবে, এফএমটা অনেক সোজা হচ্ছে, বারবার বলতেছি। মানে একটা মাস, 1-1.5 মাস সিরিয়াসলি একটু সময় দিয়ে মানে একটু কষ্ট করলে এটা খুবই ইজি একটা কোর্স। কত পৃষ্ঠায় যাব? মিস্টার মাহমুদুর রহমান, কত পৃষ্ঠায় যাব? 55 55 56 56 50 This is 56. Okay. সো এটা হচ্ছে কি 32 নম্বর যে প্রবলেমটা। 32, এটা তো 31। সরি 31 না, 30 30। 30, okay. 30। সো 30-এ এই যে মানে মেটেরিয়াল যেটা, যে মেটেরিয়ালের 3 নম্বর পয়েন্ট। This one. জি জি। ওকে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি, যেহেতু আপনি পড়ছেন, বাকিরা তো পড়ে নাই না। সো আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্লেন করতে পারবেন বাংলায়? ব্যাকগ্রাউন্ডটা বাংলায় এটা করেছি তো আরো কিছুদিন হয়েছে, আমি জাস্ট মার্ক করে রাখছিলাম। তাহলে আমরা একটু রিক্যাপ করি ম্যাথটা, তাইলে আচ্ছা। F limited, okay. F limited is evaluating a potential new product, the VO in which the following costs are involved. তো নতুন একটা প্রোডাক্টকে ইভ্যালুয়েট করতেছে, এখানে নিচের কস্ট গুলা ইনভলভড। তো অবভিয়াসলি এরকম কস্ট দেখলেই আমাদের প্রথমে কি নির্ধারণ করতে হয় কারো মনে আছে? কেউ কি বলবে মাহমুদুর রহমান ছাড়া? সোহেল রানা ভাই, আপনি বলবেন? কস্ট থাকলে আমাদেরকে আগে দেখতে হবে যে এখানে মানে সাঙ্ক কস্ট আছে কিনা এটা দেখতে হবে।
এটা রিলেভেন্ট কিনা নাকি রিলেভেন্ট এটা দেখতে হবে নাকি? জি জি জি। এটা আমার নতুন প্রজেক্টে আসবে, এই চার্জ হবে কি হবে না এটাই তো হবে ডিসিশন না। নিতে হবে, তাই না? জি ভাইয়া। জি তো ভাইয়া। এই ডিসিশনটাই তো নিতে হবে কোন একটা কস্ট দেখলে, আর তো কোনো কাজ নেই। আচ্ছা ধরেন ডিসিশন নিলাম যে এই কস্টটা আসবে, চার্জ হবে, তার মানে কি এটা মাইনাস হবে আর কি নাকি? এটা একটা না, আউটফ্লো এটা হিসেবে কনসিডার করতে হবে, তাই না? হ্যালো, এটা তো কনসিডারেশন যদি কনসিডারই করব না। ধরেন একটা কস্ট হচ্ছে রেলেভেন্ট, এটা চার্জ হবে নতুন প্রজেক্টে, ওকে, তাহলে চার্জেবল কস্ট হচ্ছে আউটফ্লো, না তাই না? জি তো এখানে লেবার বা মেটেরিয়াল এই কস্ট গুলো এখানে ইনভলভ, আমাদের দেখতে হবে যে লেবার কস্ট, মেটেরিয়াল কস্ট এগুলা চার্জ হবে কিনা, মানে এগুলো আমার জন্য রিলেভেন্ট কস্ট কিনা এটা আমার দেখতে হবে। ওকে, লেবার, each interview requires half hour of skilled labor and 2 hours of unskilled labor। মানে একটা প্রোডাক্ট বানাইতে আধা ঘন্টা হচ্ছে স্কিল্ড লেবার লাগে, আর 2 ঘন্টা হচ্ছে আনস্কিল্ড লেবার লাগে। ডিউরিং দ্য নেক্সট ইয়ার F Limited expects to have a surplus of skilled labor retained on contracts under which the minimum wage is guaranteed। তার মানে স্কিল লেবারের সারপ্লাস আছে সেটা বলতেছে, তাইলে হাফ আওয়ার যে স্কিল লেবার আমার নতুন প্রোডাক্টটাতে লাগবে, ওকে, এটার কস্ট কত হবে নতুন প্রোডাক্টের জন্য? কোনো কষ্ট হবে না। নতুন প্রোডাক্টের জন্য কোনো কস্ট হবে না, ভেরি গুড। কেন হবে না? কারণ এটা তো অলরেডি ইনকার্ড ফর প্রেজেন্ট মানে কারেন্ট প্রজেক্ট। কারণ এটা সারপ্লাস, ওকে, জি জি। একদম পিওর ইনফরমেশন। আওয়াজ হচ্ছে, মিউট করে দেন আপনি, মিউট করে দেন, ওকে। এটা সারপ্লাস আছে, সেজন্য এটা নতুন প্রোডাক্টটাতে স্কিলড লেবারটা চার্জ হবে না, ওকে। এবার যাই হচ্ছে, দিস সারপ্লাস ইজ সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য বাজেটেড কোয়ান্টিটি অফ অক্টেভিউস ইন দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরে এই সারপ্লাসটা সাফিসিয়েন্ট, তাহলে প্রথম বছরে কোনো কস্ট নাই, তাই না? প্রথম জি বছরে মিউট করিয়েন, কার থেকে আওয়াজ আসতেছে মিউট করে রাখেন, আপনি আমার কথা শুনতেছেন কিনা দ্যাটস এনাফ। মুজিবুল হক ভাই আপনি একটু হাত তুলেন তো, আমার কথা শুনতেছেন কিনা ক্লিয়ারলি। আপনার এখান থেকে মনে হয় ডিস্টার্ব হচ্ছে অনেকগুলো, হ্যান্ড রেস করেন তো মিস্টার মুজিবুল হক ভুইয়া। আপনি আমার কথা শুনতেছেন কিনা একটু হাত তোলেন তো। ওকে, উনি মনে হয় শুনতেছেন আমার কথা, ওকে। তাইলে বলতেছে যে এই যে স্কিল লেভেলের লেবারের যে সারপ্লাসটা আছে, এই সারপ্লাসটা সাফিসিয়েন্ট এনাফ টু কমপ্লিট দ্য বাজেটেড কোয়ান্টিটি অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য, বাট দেয়ার উইল বি নো সারপ্লাস দেয়ার আফটার। তাইলে সেকেন্ড ইয়ারে যেহেতু সারপ্লাস থাকবে না, সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু চার্জ করতে হবে, তাই না? তাইলে প্রথম ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের কস্টিং এ মিউট করে দিই, মিউট করে দিই মিস্টার সোহেল ভাই, মিউট করে দিই, ওকে। প্রথম ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের কস্টে একটু ডিফারেন্স থাকবে। প্রথম ইয়ারে স্কিল লেভেলের জন্য কোনো চার্জ হবে না, সেকেন্ড ইয়ারে গিয়ে চার্জ হবে। অল আনস্কিলড লেবার উইল বি টেকেন অন অ্যাজ রিকোয়ার্ড। নতুন যেগুলো আনস্কিল লেভেল লাগবে এগুলো নতুন করে নিতে হবে, যতটুকু লাগবে ততটুকু, তো এটা কমপ্লিটলি চার্জ হবে, তাই না? জি তার মানে এখানে আমার ডিসিশনটা নিতে হচ্ছে এটা, যে নতুন প্রজেক্টটার জন্য
আমার কতটুকু নতুন কস্ট ইনকার করতে হচ্ছে। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। ভেরি গুড। এগুলো কনসেপ্টে যত ক্লিয়ার হবে তত দ্রুত হচ্ছে ম্যাথগুলো সলভ করা যাবে। The wage rates are 4 per unit per hour for skilled labor and 2.50 per hour for unskilled. তো আমরা তো অলরেডি জেনে গেছি, ওকে। তো ফার্স্ট ইয়ারে এই $4 চার্জ করতে হবে না, আর 2 ইন্টু 2.5 তার মানে পার প্রোডাক্টে আমার 2.5 ইন্টু 2 মানে $5 চার্জ করতে হবে ফার্স্ট ইয়ারে। আর সেকেন্ড ইয়ার থেকে হাফ ইন্টু 4 দ্যাট মিনস 2 আর প্লাস 5 টোটাল $7 চার্জ করতে হবে ফ্রম দ্য সেকেন্ড ইয়ার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। মাহমুদুর রহমান, জি ভাই। ফার্স্ট ইয়ারে কত ডলার চার্জ করব লেবার খরচ বাবদ? ফার্স্ট ইয়ারে 5 টাকা। মাহমুদুর রহমান বলুক। নিচে লেবারের রেট গুলো দেওয়া আছে। স্কিল্ড এর জন্য $4 পার আওয়ার আর আনস্কিল্ড এর জন্য 2.5 পার আওয়ার। মাহমুদুর রহমান শুনতেছেন? ওকে, মিস্টার সোহেল রানা। জি ভাইয়া, ওনারা কি ফার্স্ট ইয়ার অ্যাটেন্ড করতেছেন না ঠিক মতো নাকি আমি বুঝতেছি না। ফার্স্ট ইয়ারে কত ডলার ফার্স্ট ইয়ারে $5 ভাইয়া। আর সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ারে ওই যে 4 এর অর্ধেক 2 আর হচ্ছে $7। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আমরা ম্যাটেরিয়ালস এ চলে যাই। জি ভাইয়া। ওকে, মাহমুদুর রহমান আপনার ম্যাটেরিয়ালটা আসছে। ওকে, সরি ভাই, আমার একটু কানেকশন প্রবলেম ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা আগাই। ওকে, জি জি। material ping is used in the Octavius 2 kgs per unit. ম্যাটেরিয়াল পিংটা ইউজ করা হয় 2 কেজি। আচ্ছা আমি বুঝলাম না, আমার আমার কোনো সমস্যা করে না, বারবার অন্যদের এত সমস্যা করতেছে কেন বুঝতেছি না। বেশিরভাগই হচ্ছে একবার জয়েন করতেছে একবার লেফট করতেছে, এরকম অবস্থা। ওকে, আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই না? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Material ping is used in the Octavius, in the product 2 kgs per unit. No inventories of ping are held by the company. তাইলে বলতেছে ম্যাটেরিয়াল পিং হচ্ছে 2 কেজি পার ইউনিট লাগবে আর এটার কোনো ইনভেন্টরি নাই, তার মানে এটা নতুন কিনতে হবে তাই না? জি ভাইয়া। তাইলে 2 কেজি পার ইউনিটে যত টাকা আসে তত টাকা চার্জ করে দিতে হবে ম্যাটেরিয়াল পিং এর জন্য, রাইট? রাইট। ওকে, তো নিচে আমরা দেখি কস্ট অফ ম্যাটেরিয়াল ইন ইনভেন্টরি। পিং তো ইনভেন্টরিতে নাই। কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট 1.4 আর এনআরবি হচ্ছে 1.1। যেহেতু এটা আমার কাছে ইনভেন্টরিতে নাই তাইলে এটা রিপ্লেসমেন্ট কস্ট মানে নতুন কিনতে হবে। 1.4 হচ্ছে এটার কস্টিং, 2 কেজির জন্য আসবে 2.8, তাই না? ম্যাটেরিয়াল পিং নতুন কিনতে হবে, ইয়েস? ইয়েস। নতুন কিনতে হবে। জি জি, নতুন কিনলে কত করে ধরতে হবে? 1.4। 1.4 কারেন্ট রিপ্লেসমেন্ট কস্টে ধরতে হবে, which is 1.4। আর আমার 2 কেজি করে রাখলে টোটাল আমার কস্টিং হচ্ছে 2.8, তাই না? ওকে,
ভাইয়া 1.4 কি মার্কেট ভ্যালু? হ্যাঁ, এই যে কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। আচ্ছা, জি জি, ঠিক আছে ভাইয়া। রিপ্লেসমেন্ট কস্ট বলছে কেন এখানে? এটা তো পারচেস প্রাইস, বা এটা কেন রিপ্লেসমেন্ট বলছে কেন? রিপ্লেসমেন্ট কস্ট মানে কাইন্ড অফ মার্কেট ভ্যালু আর কি। ধরেন আপনার কাছে এক্সিস্টিং একটা মেশিনারি আছে, এটাকে রিপ্লেস করতে নতুন করে কতটুকু কস্টিং হচ্ছে, হ্যাঁ, ওইটাকে বুঝাচ্ছে আর কি। রিপ্লেসমেন্ট কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে একটু ডিফারেন্স আছে, কারণ আমরা রিপ্লেসমেন্ট কস্ট অ্যানালিসিসটা পড়ি নাই। এটা যখন আমরা পড়বো তখন আমরা আরেকটু ক্লিয়ার হবো আর কি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে মেটেরিয়াল প্যাং is used at the rate of 0.5 kg মানে আধা কেজি পার ইউনিট অফ অক্টাভিউ। পার ইউনিট অফ অক্টাভিউতে আমার কতটুকু লাগবে? হাফ কেজি লাগবে, রাইট? জি। Okay. Sufficient of this material to meet the entire budgeted production is already in inventory. It has no other use. সো এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, এটা ইনভেন্টরিতে অলরেডি আছে এন্ড এটা হাফ কেজি করে লাগবে। তাহলে এটার কস্ট কত ধরতে হবে? 1.8। সোহেল রানা, লোয়ার ওয়ান ধরতে হবে না ভাইয়া? আপনি জাস্ট কমন সেন্সে বলেন না। আমি তো একটা ফর্মুলা দিয়ে করাইছিলাম, বাট আমি সবসময় সাজেস্ট করছিলাম হচ্ছে কমন সেন্স ইউজ করতে, রাইট? জি। ওকে, কমন সেন্সে চিন্তা করি। মাহমুদুর রহমান, এটার পিছনে লজিকটা বলেন তো। সো এইটা 1.8 কেন হবে? অলরেডি আমাদের ইনভেন্টরিতে আছে, ওকে, আর যেটা কোনো অল্টারনেটিভ ইউজ। তো এটাকে যদি আমি প্রজেক্টে না লাগাই, হ্যাঁ, তাহলে এটা আমি মানে কিছু করার নেই। তো এটা আমি রিসেল করে দিব আর কি, বিক্রি করে দিব। সো আমি যদি বিক্রি করি তাইলে আমার এনআরবি হচ্ছে গিয়ে 1.8। আর এটা হচ্ছে গিয়ে মানে সাফিসিয়েন্ট, মানে এটা হচ্ছে সাফিসিয়েন্ট আর কি আমার প্রোডাকশনটা কন্টিনিউ করার জন্য। তো সেহেতু আমার নতুন প্রোডাক্টও কিনতে হচ্ছে না, হুইচ মিনস যে আমার রিপ্লেসমেন্ট কস্টটা রিকগনাইজ করতে হবে। আমার যেহেতু অলরেডি আছে, আমি যেটা এই আছে এই জন্য আমি এই যে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো মিস্টার সোহেল রানা, মাহমুদুর রহমান যেটা বললো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্যাং এটা আমার অলরেডি ইনভেন্টরিতে আছে, এবং এই ইনভেন্টরিতে যতটুকু আছে ততটুকু সাফিসিয়েন্ট, আমার নতুন করে আর কিনতে হবে না। আর জি যেহেতু আমি এখন ম্যাটেরিয়াল প্যাংটা যদি আমি নতুন প্রজেক্টে ইউজ করি, তাইলে আমি যে এনআরভিতে এটাকে বিক্রি করে দিতে পারতাম সেটা পাবো না, তাই তো? তো এখানে জি আমার 1.8 হচ্ছে কাইন্ড অফ আমার অপরচুনিটি কস্ট। বুঝা গেছে? জি ভাইয়া। সেজন্য এই 1.8 চার্জ হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। ওকে। আর যদি এটার অল্টারনেটিভ ইউজ থাকতো তখন কি করতাম? অল্টারনেটিভ ইউজ যদি থাকতো তখন কি করতাম? তখন তো মার্কেট রেটে কিনতে হতো। ওকে, ভেরি গুড। তাইলে জি। তখন আমি কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট যেটা 2.2 সেটাকে ধরতে হইতো। করতে হতো, জি। ভেরি গুড।
সরি আচ্ছা সরি ধরেন মিস ধরেন করছি। আমার কাছে হচ্ছে, হ্যাঁ আমার কাছে হচ্ছে হাফ আছে, হাফ কিনতে হবে, তখন কি করতাম? তাহলে ভাইয়া ওই Half হাফের replace জন্য cost। 1.8 আর হাফের জন্য 2.20। ভেরি গুড, এই যে কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে, জি কনসেপ্ট ভাই। গুলো এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আসি 3-তে, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হ্যাঁ আমি পং। একটু 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 থামাই। হ্যাঁ 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 এইখানে এখানে আমার যেটা এই যে ব্যাঙের যে কস্টটা, হ্যাঁ এটা টোটাল মিলে আমার হয় হচ্ছে গিয়ে মানে এটা তো আবার অ্যাডভান্সে বলছে, নিচে এখানে একটা লাইন আছে অ্যাডভান্সে সব মেটেরিয়াল সে কিনছে যেটা লাগবে আর কি, হ্যাঁ হ্যাঁ এই জন্য একটা ছিল এরকম। তো আমি এটার আমার যেটা কনফিউশন ছিল সেটা হচ্ছে কি এই যে ব্যাংকটা, এই যে আমি কোশ্চেনের অ্যান্সারে দেখলাম যে এই পুরো টাকাটা, পুরো ইয়ারের যেই কস্টের টাকাটা, মেটেরিয়ালের টাকাটা, সেটা পুরোটা হচ্ছে কি আপনার জিরো ইয়ারে নিয়ে তারপরে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করছে। তো এইটার কারণটা কি? ওই যে আমি তো নিচে রিকোয়ারমেন্ট গুলো এখনো পড়ি নাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমি আস্তে আস্তে। নিচে রিকোয়ারমেন্টটা পড়লে আমি বুঝতে পারবো যে এখানে আসলে কি চাইছে। ওকে, তো আমি তো রিকোয়ারমেন্ট পড়তেছি না, আমি হচ্ছে কস্ট গুলাকে কিভাবে রিকগনাইজ করতে হবে সেটা পড়তেছি। ওকে, তো এখন গিয়ে সলিউশনের সাথে মিলাইলে তো জিনিসটা মিলবে না আশা করি। ওকে, সো আমরা আগাই। মেটেরিয়াল পং, 3 নাম্বারটা। Material pong is also used. 1.5 kgs are required per unit. তাহলে ম্যাটেরিয়াল পং লাগবে হচ্ছে কি 1.5 kgs per unit. Some inventories are already held, কিছু ইনভেন্টরি আছে। Further supplies may readily be purchased. আর বাকিগুলা পারচেজ করতে হবে। পং is used in the manufacture of other product. পং হচ্ছে অন্য প্রোডাক্টের মানে এক্সিস্টিং ফ্যাসিলিটিতে লাগে। The Maceto, which earns a contribution of 0.85 per kg of pong, net of the cost of pong and depreciation at an estimated 0.06 per kg. Okay, very good. তো পং হচ্ছে একটা মেটেরিয়াল, তাই না মিস্টার মোহাম্মদুর রহমান? জি ভাই। হ্যালো, এন্ড এটা আমার কাছে অলরেডি ইনভেন্টরিতে আছে, এন্ড এটার জি অল্টারনেটিভ ইউজ আছে, তাই তো? জি তাহলে এটা আমি কারেন্ট রিপ্লেসমেন্ট কস্টেই তো ধরবো। রাইট। এখানে আর কনফিউশনের কি আছে? এখানে আবার বলছে যে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে 0.85, এটা যদি আমি এখানে ইউজ না করে অন্য কোথাও ইউজ করি তাহলে এখানে আমি কন্ট্রিবিউশন লস হচ্ছে কেন এখানে মার্কেটে অ্যাভেলেবল না এরকম কি কিছু বলছে? মার্কেটে অ্যাভেলেবল না এরকম তো কিছু হবে। যে পং জিনিসটা, এটা ম্যাটেরিয়ালটা মার্কেটে অ্যাভেলেবল না, আমার এক্সিস্টিং থেকে ইউজ করতে হবে, যেটা ইউজ করলে অন্য ম্যাটেরিয়ালের অন্য ম্যাসেটোর প্রোডাকশনটা অফ করে দিতে হবে, এরকম কিছু বলছে? না আমি বুঝতে পারবো। তাহলে এখানে আমি কন্ট্রিবিউশনটা কনসিডার করতে হবে কেন? আচ্ছা এটা কি এমনি জাস্ট কনফিউজ করার ঠিক জন্য আছে, দিছি ভাইয়া? কনফিউজ করার জন্য। এটা এডিশনাল ইনফরমেশন মনে হচ্ছে আমার। ওকে, এটা আমি হইলে এটাকে এডিশনাল ইনফরমেশন হিসেবে মানে আননেসেসারি ইনফরমেশন হিসেবে কনসিডার করে এটার এক সাইডে ফালাই রাখতাম। আচ্ছা তাইলে আবার এখানে আবার ডেপ্রিসিয়েশনটা কেন দিছে এখানে? এটাও এটা আজের। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে ইরেলেভেন্ট ইনফরমেশন। ওকে, কারণ আমি তো আমার ইয়েটা পাই গেছি, আমার কাছে হচ্ছে এটার অল্টারনেটিভ ইউজ আছে, আর এটা অলরেডি ইনভেন্টরিতে আছে, বাট অল্টারনেটিভ ইউজ আছে। দ্যাট মিনস আমি যদি নতুন প্রোডাক্ট ইউজ করি আমার মার্কেট থেকে কিনতে হবে এট দ্য রিপ্লেসমেন্ট কস্ট। ঠিক আছে, জি ভাইয়া।
Okay. Variable overhead cost. Variable overheads are expected to be incurred at the rate of 1.40 per skilled labor hour. This represents the extra cash cost expended. তো 1.40 per skill লেবার আওয়ার লাগবে ভেরিয়েবল ওভারহেড 1.40 করে ডিরেক্টলি চার্জ করে দিতে হবে তাই না জি যতগুলো স্কিল লেভেল লাগবে 0.5 পার প্রোডাক্টে 0.5 স্কিল লেভেল লাগবে রাইট উপরের ইনফরমেশন অনুযায়ী পার প্রোডাক্টে জি তাহলে স্কিল one- লেভেল ফার্স্ট ইয়ার লাগবে না সেকেন্ড ইয়ারে না ভেরিয়েবল ওভারহেড তো স্কিল লেভেল যতটুকু আছে ততটুকুই চার্জ হয়ে যাবে উপরে লেবার কস্ট আলাদা ভেরিয়েবল ওভারহেড কস্ট আলাদা ওকে বাট এটার হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট রাখছে স্কিল লেবার আওয়ার কতটুকু ওই হিসাবে বুঝতে পারছেন তো সেজন্য স্কিল লেবার আওয়ারের উপর ডিপেন্ড করে ভেরিয়েবল ওভারহেডটা চার্জ হবে জি বুঝতে পারছি তো স্কিল লেবারের কস্ট চার্জ হচ্ছে কি হচ্ছে না সেটা এখানে ম্যাটার করে না সোহেল রানা ভাই বুঝছেন আমরা তো স্কিল লেবার অপশন তো পার হয়ে আসছি এখন তো ওভারহেড নিয়ে কাজ করব হ্যাঁ ওভারহেডে বলতেছে যে ভেরিয়েবল ওভারহেড আর এক্সপেক্টেড টু বি ইনকার্ড at the rate of $1.40 per skill labor hour. মাহমুদুর রহমান আপনি একটু মিউট করেন Okay. Variable overheads are expected to be incurred. সোহেল রানা ভাই একটু মিউট করেন আপনি Okay. তো variable overheads are expected to be incurred at the rate of $1.40 per skill labor hour. Skill labor hour এর উপর ডিপেন্ড করে ভেরিয়েবল ওভারহেডটা চার্জ হবে তাহলে পার ইউনিটে স্কিল লেবার আওয়ার কতটুকু লাগতেছে আধা ঘন্টা না আধা ঘন্টা তার মানে 1.4 ইন্টু হাফ আর $0.7 ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট আমার চার্জ করতে হবে এখানে সিম্পল Fixed overheads will be affected by the projects as follows. A new factory will be leased at an annual rental of 2000 in advance for the life of the project. So এই $2000টা হচ্ছে রিলেভেন্ট কস্ট তাই না ইয়েস নিউ ফ্যাক্টরি নতুন প্রজেক্টের জন্য এই নিউ ফ্যাক্টরিটা নিতে হবে লিজ সো এই $2000টা এখানে চার্জ করতে হবে রেটস অন দ্য ফ্যাক্টরি পে উইল বি 1000 পার অ্যানাম কিসের রেট বোঝাচ্ছে এটা আচ্ছা নতুন ফ্যাক্টরি যেটা নিবে ওইটার উপরেই একটা হয়তো $1000 ইন এরিয়ারে পে Rent. করতে হবে রেন্ট একটা এটা মনে হয় না উপরে তো রেন্টাল লিখছে অলরেডি ওটা চার্জ দিতে হবে প্রত্যেক ইয়ারে ফ্যাক্টরি হ্যাঁ 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 আচ্ছা $2000টা হচ্ছে অ্যাডভান্স খরচ বুঝছেন এটা 0 ইয়ারে চার্জ হবে আর এভরি ইয়ারে $1000 করে রেন্ট দিতে হবে বুঝে গেছে সো এটাও এখানে চার্জ করতে হবে সো ভেরি সিম্পল এটা চার্জেবল রেলেভেন্ট কস্ট The equipment will be written down to its realizable value over the life of the project. নিচে হয়তো একটা ইকুইপমেন্ট নিছে ওইটাই হচ্ছে রিটেন ডাউন দ্যাট মিনস এখানে রিটেন ডাউন অ্যালাউন্সের একটা বিষয় আছে এরপরে দ্য সেন্ট্রাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উইল অ্যাবজর্ব অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ইনটু প্রোডাকশন অন দ্য বেসিস অফ 0.50 পার আনস্কিলড লেবার আওয়ার Direct administration of the project will be carried out by management without any increase in overtime or staffing levels. তো এখানে বলতেছে যে এক্সিস্টিং ম্যানেজমেন্টে এটা ক্যারি আউট করবে
এই যে এখানে বলতেছে এন্ড এটার জন্য কোনো ওভারটাইম ওর স্টাফিং হবে না, বুঝতে পারছেন? তাইলে ও অ্যাবজর্ব করলে করুক, না করলে নাই, কিন্তু এটা আমার প্রজেক্টের ভ্যালুয়েশনে এই কস্টটা চার্জ হবে না। বুঝা গেছে? আচ্ছা, ইররিলেভেন্ট কস্ট এটা। এটাই রিলেভেন্ট কস্ট, ইয়েস। ওরা ওরা অ্যাবজর্ভ করবে ওদের অ্যাকাউন্টিং সিস্টেমে, ওরা যখন প্রজেক্টের কস্টিং করবে ওরা $0.50 এখানে অ্যাবজর্পশন করবে। ওকে, কিন্তু আমি তো আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে প্রোডাক্টের অ্যাকাউন্টিং করতেছি না, আমি তো এখানে করতেছি কি প্রোডাক্টের ভ্যালুয়েশন, রাইট? তো প্রোডাক্টের ভ্যালুয়েশনে তো ওর অ্যাকাউন্টিং সিস্টেম কি করতেছে এটা তো আমার দরকার নেই। বুঝে গেছে? আমি দেখবো যে এটা কি কস্টটা আমার জন্য, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না এই জন্য ভাইয়া? হ্যাঁ, না না, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না তাই না, এখানে হচ্ছে নতুন প্রজেক্টের জন্য কোনো কস্ট বাড়তেছে না। আচ্ছা, বুঝতে পারছেন? নরমালি এক্সামেও এটা মানে অলরেডি ওই আমার এক্সিস্টিং প্রজেক্টে এটা ডিটারমাইন করা আছে, এরকম বিষয়। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে ধরেন ম্যানেজমেন্টের স্যালারি যেটা, হ্যাঁ, জি ম্যানেজমেন্টের স্যালারি আপনি তো আর বাড়ান নাই নতুন এই প্রোডাক্টটা বানানোর জন্য, তাই না? জি ভাইয়া, জি। এলে ম্যানেজমেন্টের স্যালারির অ্যাবজর্পশন কি আপনার নতুন প্রোডাক্টের ভ্যালুয়েশন আসবে? আসবে না তো। আসা তো দরকার মনে হয়, কারণ কি আমি কিছু আপনাকে বললাম অ্যাকাউন্টিং সিস্টেমে আসা দরকার। জি আপনি এখানে অ্যাকাউন্টিং করতেছেন না, এখানে আপনি ভ্যালুয়েশন করতেছেন। ওকে, জি ভাই, ওকে ওকে ওকে। it is expected that Octavius মানে the new product will be produced for 3 years at the rate of 10,000 units per annum. Every year 10,000 ইউনিট হচ্ছে প্রডিউস হবে, and then for a further 2 years at the rate of 8,000 units, মানে 5 বছরের একটা প্রজেক্ট। 5 বছরের মধ্যে প্রথম 3 বছর হচ্ছে 10,000 ইউনিট করে, পরের 2 বছর হচ্ছে 8,000 ইউনিট করে। As the selling price will be 8,000 unit in the first 3 years and $18 per unit for the first 3 years and $14 per unit thereafter. কোনো বিষয় না। স্পেশাল মেশিনারি উইল বি পারচেজ এট দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট, এটা হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাই না? তাহলে স্টার্ট অফ দ্য প্রজেক্টে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে $60,000। ইট উইল বি সোল্ড এট দ্য এন্ড অফ দ্য ফিফথ ইয়ার, ফিফথ ইয়ারে গিয়ে এটা $6,000 বিক্রি করে দিবে। তাহলে ওখানে একটা ক্যাশ ইনফ্লো আছে $6,000। তো এটার এনপিভি বের করতে হবে, কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15% ধরে। ট্যাক্সেশনের কোনো ইস্যু নাই, তার মানে আপনার রিটেন ডাউন অ্যালাউন্সেস এর কোনো ডিরেক্ট কোনো ক্যালকুলেশন এখানে দরকার নেই। ইগনোর ট্যাক্সেশন এখানে লিখছে। তো এখানে একটা বিষয় যেগুলো হচ্ছে 15%-এ যেহেতু কস্ট অফ ক্যাপিটাল এটাকে প্রজেক্টের ভ্যালুয়েশন করতে বলছে, এখানে একটা লেখা লিখছে any materials requiring purchase will be bought in advance of the year for which they are needed. এখানে এই জিনিসটা সব থেকে সুন্দর হবে যদি মাহমুদুর রহমান ভাই বলছে যে এটাকে আবার প্রেজেন্ট ভ্যালু করতে হবে, দরকার নাই। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কস্টিংটা 0 থেকে চার্জ করা শুরু করবেন, ঠিক আছে? ইয়ার 0 থেকে। বুঝে গেছে? জিরো থেকে। হ্যাঁ, মানে ফার্স্ট ইয়ারের যে কস্টিংটা হবে ম্যাটেরিয়ালে এটা 0-তে লিখবেন। আমরা লিখছি না ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এরকম করছি না প্রিভিয়াস ম্যাথটাতে? জি জিরো কিন্তু এইখানে এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা ইয়ার টুডে টি ইকুয়ালস টু 0 থেকে চার্জ করা শুরু করছি না? জি জি এখানে ম্যাটেরিয়ালটা যেহেতু অ্যাডভান্স পেমেন্টে নিবে, সেহেতু ম্যাটেরিয়াল ধরেন নেক্সট ইয়ারে যে ম্যাটেরিয়ালটা লাগবে এটার কস্টিং এখানে পড়বে।
পরেরটা এখানে পড়বে, পরেরটা এখানে পড়বে। বুঝা গেছে? হুম, জি ভাইয়া। তাইলে এই ইস্যুটার সলভ হয়ে যাবে। সো দিস ইজ এ হোমওয়ার্ক। এই ম্যাথটা যেহেতু আলোচনা করলাম, এই ম্যাথটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। টিউসডেতে আপনারা আমাকে চাইলে দেখাইতে পারেন আপনারা এই ম্যাথটা করে, আপনাদের কোনো ইস্যু থাকলে। ওকে? so, হ্যাঁ, একটু কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার। এখানে এখানে যেটা বলা আছে যে যেটা হচ্ছে কি আমি কিনতে হবে, যেটা শুধুমাত্র ওটাই আমি অ্যাডভান্সে পেমেন্ট, রাইট? হ্যাঁ। এখানে যেটা ব্যাংক, যেটা এটা তো আমার কিনতে হচ্ছে না, কোনটা? এটা তো আমার অলরেডি ম্যাটেরিয়াল, যেটা ব্যাংক যেটা পিং। মাঝখানে। আচ্ছা প্যাংটা। হ্যাঁ ব্যাংকটা তো আমার ইনভেন্টরিতে অলরেডি আছে, আছে। তো এইটাকে কেন আমি আবার অ্যাডভান্সে 0 ইয়ারে করবো ম্যাটেরিয়াল? এটা তো তাহলে 1 ইয়ার ধরেই স্টার্ট হবে। এখানে তো ক্লিয়ারলি লিখেই দিছে যে এনি ম্যাটেরিয়ালস রিকোয়ারিং পারচেজ, যেটা শুধু আপনি পারচেজ করবেন সেটাকে হচ্ছে 0 ইয়ারে লিখতে হবে। আর যেটা আপনার পারচেজ করতে হচ্ছে না, যেটা এনআরভি তে, ওটা তো 0 ইয়ারে লেখার দরকার নেই। ওটা যে যে রিলেভেন্ট ইয়ারে আপনি সেল করতেন ওই ইয়ারে লিখবেন। মানে রিলেভেন্টের প্রোডাকশন করবে। হ্যাঁ হ্যাঁ আর এটা বলছিলাম যে শুধুমাত্র ব্যাংক যেটা, হ্যাঁ। এইটাকে যেটা ওই যে সলিউশনে যেটা করছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার ইনভেন্টরিতে আছে, ওরা ওই সলিউশনে এটা পুরা ইয়ারের 4 ইয়ারের যে ইনভেন্টরি আমার পুরোটা লাগবে, ওইটা হুম, পুরোটা 0 ইয়ারে এনে প্রেজেন্ট ভ্যালু করছে। এটার কি কারণ হতে পারে? এটা কি আমার অলরেডি ইনভেন্টরিতে আছে, এই জন্য কি আমি 0 ইয়ারে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করছি? না না সেজন্য না। এটা হচ্ছে আপনার অলরেডি ইনভেন্টরিতে আছে না, হুম, তো আপনি হচ্ছে আপনার মানে এটাকে এত কমপ্লিকেট করে আসলে কি দরকার ছিল? টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করছে, আর কিছু নেই। যে 1.8 করে ধরেন আপনি আজকে বিক্রি করে দিতে পারতেন, তাই না? কিন্তু আপনার প্রজেক্টে কাজে লাগানোর জন্য প্যাংটাকে হচ্ছে এখন 5 বছর হোল্ড করে রাখতে হচ্ছে না? হুম, হোল্ড করে রাখার কারণে আপনি 1.8 করে তো পাচ্ছেন না টাকাটা আজকে, তাই না? তো ওইটার ডিসকাউন্টিংটা কনসিডার করতেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে এখন মানে সলিউশন কি এক এক রকম হতে পারে না এখন না, এই? সলিউশনটা হচ্ছে অ্যাকুরেট, হ্যাঁ। যেহেতু আচ্ছা, এখানে হচ্ছে এই ধরনের একটা ইস্যু আছে যে আপনি 5 বছর তো এই প্রজেক্টের লাইফ টাইম না, এই প্রোডাক্টের লাইফ টাইম তো 5 ইয়ার্স। তো আপনার কাছে ম্যাটেরিয়াল প্যাংটা এখন ইনভেন্টরিতে আছে, তাই না? হুম, যেটা আপনি 1.8 করে বিক্রি করে দিতে পারতেন, তাই না? হুম, এখন যেহেতু আপনার এটা 5 ইয়ার্স ধরে লাগবে, তাই এখন আপনি 1.8 করে আর বিক্রি করতেছেন না। তো ইউ আর লুজিং সাম মানি, রাইট? বিকজ অফ দ্যাট, হোয়াট আর ইউ লুজিং? সবগুলোকে প্রেজেন্ট ভ্যালু করলেই হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আচ্ছা। মানে যেহেতু আমার এখন ইনভেন্টরিতে আছে 0 ইয়ারে, হুম। তাহলে আমি আজকের ডেটে আমি এটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে আমি কস্টে অ্যাড করলাম হ্যাঁ। নাকি? আচ্ছা, তবে এটাকে এত কমপ্লিকেট বাকি কারোর করার দরকার নাই। জাস্ট কনসিডার 1.8 এট দ্য ইয়ার এন্ড। ওকে? এটা যদি আমি সলিউশনে যেটাই থাকুক, আমি যদি এটা প্রত্যেক ইয়ারের ক্যাশ আউটফ্লো যেটা প্রোডাকশনের সাথে রিলেভেন্ট রেখে আমি যদি এটা করি ম্যাথটা, তাহলে কি এটা কি কারেক্ট হবে? না, প্রত্যেক ইয়ারের ক্যাশ ফ্লো তো ইয়ারের শুরুতে চলে যাচ্ছে। আর প্যাঙেরটা তো হচ্ছে 1.8 করে, এটা আপনি পারচেস করতেছেন না, এটা ইয়ারের শেষে চার্জ হওয়া উচিত। বুঝতে পারছেন? না ভাই, আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, আমার মুদ্রা কথা হচ্ছে যেগুলো আমার পারচেস করতে হবে, পিং আর প্যাং। ওকে? হ্যাঁ, হ্যাঁ। পিং আর প্যাং হচ্ছে অ্যাডভান্স প্রাইসিং, মানে ইয়ারের শুরুতে T0 থেকে এটা চার্জ হওয়া শুরু হবে। ওকে? মানে পিং আর পং আর কি, ব্যাংকটা হ্যাঁ, হচ্ছে আমার পিং আর অলরেডি আছে। পংটা, হ্যাঁ পিং আর পংটা। আর প্যাংটা হচ্ছে আপনার পকেটে আছে না? হ্যাঁ, তো এটা 1.8 করে এভরি ইয়ারে চার্জ করেন, যে ইয়ারেরটা যে ইয়ারে। এক্স্যাক্টলি, মানে আমার কথাও এটা, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা তো এভরি ইয়ারে চার্জ করার কথা, যেহেতু আমার
যে এই বছরে আমি প্রোডাকশন করছি ওই বছরটা আমি ইউজ করলাম, কিন্তু সলিউশন যেটা এই বইয়ের সলিউশনে সেটা কি করছে পুরোটাই সলিউশনের পুরোটাকে প্রেজেন্ট ভ্যালুতে এনে প্রেজেন্ট ভ্যালুতে একবারে কনসিডার 0 করছে। ইয়ারে প্রেজেন্ট ভ্যালুতে একবার কনসিডার করছে, right? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে সবগুলো তো আপনার কাছে এখন বর্তমানে আছে, এন্ড 1.8 করে এটার ভ্যালু আপনার ধরতে হবে, তাই না? তো ইউর ভ্যালু ইজ নোন, ইউর রিকোয়ার্ড প্রোডাক্ট ইজ অলরেডি ইন ইউর হ্যান্ড। তাইলে এটাকে 5 বছর ধরে যে আপনি ধরে রাখবেন, এই টাইম ভ্যালুটা আপনি লুজ করবেন না। হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। ওই জন্য তো এই ওই জন্য কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, এই ধরনের কোনো ইস্যুস দেখলে এত মাথা ঘামানোর দরকার নেই। ওকে, জাস্ট ডিরেক্টলি চার্জ, এটার কারণে আপনার প্রেজেন্ট এনপিভি তে তেমন বড় ধরনের কোনো ইম্প্যাক্ট আসবে না। ওকে, আচ্ছা, আচ্ছা। এটার কারণে এনপিভি তে 100 মানে একক দশক শতকে যাই কোনো একটা চেঞ্জেস আসবে, এটা এটা কোনো বিষয় না এক্সামিনারের জন্য। ওকে, ওকে, বুঝতে পারছি। আর আমি ভাই অনেক 4-5টা, এরকম 6টার মতো ম্যাথ করছি তো। আর যেটা মেইন চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে ওই যে কোন টাকাটা কোন ইয়ারে আমি আউটফ্লো মানে চার্জ করব, এটা একটা, এটা একটু কনফিউজ হয়ে যায়। মনে করেন যে কোনোটা আছে ইমিডিয়েটলি চার্জ, যেটা ইমিডিয়েটলি ওটা হয়তো যেদিন থেকে প্রোডাকশন শুরু হবে or something। সব মানে থেকে এবার ইজি, সব সব থেকে ইজি হচ্ছে ম্যাথের ফ্লোটা ঠিক রেখে যখন যে লাইন পড়তেছেন ওই লাইনকে তখন ইনপুট দিয়ে দেওয়া ম্যাথে, বুঝছেন? এখন এখন কোনটা কখন চার্জ হচ্ছে এটা হচ্ছে রেলেভেন্ট এক্সপেন্সের নেচারের উপর ডিপেন্ড করবে, এটা তো আগের থেকে বলে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, বাট আমার কাছে এই জিনিসগুলো অনেক সহজ লাগে আর কি। আপনি দেখেন না, এখানে সব নন জিনিসপত্র ঘোরাফেরা করে আসবে, 4-5টা অঙ্ক প্র্যাকটিস করলে এগুলো খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, মানে যখন যে আইটেমটা পাচ্ছি তখন ওই আইটেমটা দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, ইনপুট দিতে হবে, হ্যাঁ। আর কোন ইস্যুস আছে সামনে? হ্যাঁ ভাই আছে, কিন্তু ইস্যুস গুলো সলভ করতে গেলে পুরো ম্যাথটা আবার করতে হবে আর কি। ওকে, যেমন এখানে এখানে একটা আছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে আপনার 31 কত নম্বর নাম্বারে? ম্যাথে। কত নাম্বারে? 31 নম্বর। 31-এ? হ্যাঁ, ওকে, এখানে 31 হ্যাঁ। নম্বর এখানে বলছে যে 5 বছর পর্যন্ত আমি একটা আইসক্রিমের হুম, অপারেট করব, কিন্তু এখানে 4 বছর পর্যন্ত, এখানে 5 বছর পর্যন্ত ডেপ্রিসিয়েশন দিয়ে ধরছে আর কি। তো এটা 1 বছর বেশি ধরছে কেন? এটা একটা ইস্যু আছে, ক্যাপিটাল এলো আছে। দেখি আমি, হ্যাঁ, এটার একটা এনআরবি আছে, no realizable value after 4 years and is expected to have no realizable value. Okay, if or 12 the plant will be purchased at the end of an accounting. কোথায় 5 বছরের জন্য বলছে? সলিউশনে 5 বছর পর্যন্ত চার্জ করছে আর কি। কোথায়? 0, 1, 2, 3, 4? ইনক্লুডিং 0 ইয়ার 5 বছর করছে, কিন্তু এটা তো হবে 4 বছর না, অপারেট করবে তো 4 বছর। এই যে দেখেন, if worthwhile the plant will be purchased at the end of an accounting period to 18% per annum, reducing balance will be available in respect of the expenditure. না, 4 বছর করলেও কোনো ভুল হবে না। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নাই, 4 বছরে করা যাবে। এই যে এগুলা সাবজেক্টিভ ডিসিশন, এগুলো যে সলিউশনের সাথে আপনার ম্যাচ করতে হবে এরকম হুম, কোনো ইস্যু নাই। আচ্ছা। আরেকটা ভাই, আরেকটা পয়েন্ট, হ্যাঁ, 34 নম্বর ম্যাথে ওকে, ওকে, এই যে 34 নম্বর ম্যাথে
এই যে সেকেন্ড থার্ড প্যারাটা, ইফ Okay, if the move takes place, the existing premises would be leased out indefinitely for an annual rental of. Okay. তাইলে মুভ হচ্ছে একটা নতুন প্রোডাক্ট মনে হয় নাকি? না মানে মুভ টেক প্লেস মানে হচ্ছে কি এই যে অল্টারনেটিভ যে এই প্ল্যানটা করছে সেখানে যদি যায় হ্যাঁ, তাইলে এটা business এ। বাইরে রেন্ট দিয়ে দিতে পারবে 4,50,000 করে, তাই তো? হ্যাঁ রেন্ট তাইলে দিতে পারবে এবং সে অ্যাডভান্সে টাকা পাবে আর কি। হ্যাঁ, তো এটা আপনি ক্যাশ ইনফ্লো হিসেবে চার্জ করে দিবেন, শেষ। ক্যাশ ইনফ্লো তো এটা হচ্ছে কি আপনার অ্যাডভান্সে হচ্ছে গিয়ে প্রত্যেক বছর মানে 0 থেকে আমি রিসিভ করবো তাই না? ইয়েস ইয়েস ইয়েস। তো এইটা সলিউশন বারবার সলিউশন দেখেই আমি আসলে বলতেছিলাম পরে তো মিলাইতেছি এটার সাথে। হুম তো হুম। ওখানে যেটা করছে ওখানে একটা ফর্মুলা দিয়ে এটাকে হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে। ওইটা এনুইটি ফর্মুলা দিছে, এনুইটি ডিউর ফর্মুলা দিছে। হ্যাঁ, এনুইটি ডিউ। তো আমরাও কি একইভাবেই করবো? না, দরকার নাই, আপনি জাস্ট 0 ইয়ার থেকে এটা লিখবেন, অ্যামাউন্টটা কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে গিয়ে ইনফ্লেশনের একটা আছে ওই যে 35 নম্বর ম্যাথে, 35 35। নম্বর ম্যাথে 6 নম্বর একটা অ্যাডজাস্টমেন্ট। তো এখানে বলছে যে অল অপারেটিং ক্যাশ ফ্লোস আর এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই annual factor of 3% ডিউ টু জেনারেল ইনফ্লেশন। ঠিক আছে? এক্সেপ্ট ফর দ্য এক্সপেক্টেড, তো বলছে তো যেগুলো কস্ট গুলো আছে, যে অপারেটিং এক্সপেন্স গুলো আছে, হ্যাঁ, এই অপারেটিং এক্সপেন্স গুলা বা অপারেটিং ক্যাশ ফ্লো গুলা 3% এভরি ইয়ারে বাড়বে। তা আমরা যে এক্সপেন্স গুলো এতক্ষণ চার্জ করতেছিলাম বা আগের মেতে চার্জ করছি, এগুলো ডিপেন্ডিং অন দা ফর্মুলা আমরা কিছু জিনিস ফিক্সড রাখছি, কিছু জিনিস ওভাবে ছিল, তাই না? তো এই ম্যাথের মধ্যে হচ্ছে যে কস্ট গুলাকে ফিক্সড ধরছে, 35 নম্বর ম্যাথে যে কস্ট গুলো ফিক্সড, শুধু ওগুলাই ধরেন ফার্স্ট ইয়ারে একটা কস্ট আপনি পাই গেছেন, ওটাই 3% এভরি ইয়ার এখন বাড়তে থাকবে। বুঝতে পারছেন? ম্যাথটা কি আপনি করছেন খাতা কলমে? আপনার করতে হবে এক্সেলে করছি। হ্যাঁ, খাতা কলমে করলেই বুঝবেন যে কস্ট গুলো ফিক্সড। ওই কস্ট গুলাই হচ্ছে ধরেন ফার্স্ট ইয়ারে একটা কস্ট 100 টাকা, হ্যাঁ, ওটা এর পরের বছর 103 টাকা, এর পরের বছর আবার 103 ইন্টু 1.03%, আমি এভাবে বাড়বে। আমি একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখান। দেখা যাচ্ছে? ওয়েট, হ্যাঁ দেখতেছি। সো এইটা হচ্ছে গিয়ে আমার ইনক্রিমেন্টাল কস্ট, যেটা ফর এক্সাম্পল একটু জুম করে। এটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে আমার যে নতুন যে প্রজেক্টটা কিনবো হ্যাঁ হ্যাঁ। সেটা বেসিক্যালি এডিশনাল যে কস্টটা, ওল্ডটা যদি আমি রাখি তাহলে আমার এই ইনক্রিমেন্টাল কস্টটা দিতে হবে, মেইনটেনেন্স কস্ট। তো ওকে। এখানে যেটা বলছে যে প্রত্যেক বছর 3% করে আমার ইনক্রিজ হবে, তাই না? হুম। তো আমার যদি এটা যদি ইয়ার অন হয় তাহলে আমার এটা 3% ইনক্রিমেন্ট এভাবেই হবে, তাই না? না না না, দেখি পাশে, দেখি আপনার মেইন ম্যাথ কোথায়। ওয়েট, আমাকে একটা মিনিট দেন। ওকে, দেখি। ওকে, দেখেন এখানে একটা কথা বলছে প্রশ্নের মধ্যে, all of the financial information given above is expressed in terms of 1 জানুয়ারি 2021 এর প্রাইস। ওকে, তো 1 জানুয়ারি 2021 এর প্রাইসের উপর ডিপেন্ড করে সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া। তার মানে পরের যে প্রাইস গুলো আপনি মাল্টিপ্লাই করতেছেন, মেইনটেনেন্স কস্টে জানতো, মেইনটেনেন্স কস্টটা কি ফিক্সড অ্যামাউন্ট ছিল? মেইনটেনেন্স কস্টটা তো এই যে এখানে
বলে দিছে। হ্যাঁ, কিভাবে বের করছেন মেইনটেনেন্স কস্টটা? মেইনটেন্স কস্টটা এখানে হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে কোন ইয়ারে কত মেইনটেন্স কস্ট হবে। হ্যাঁ দেখাচ্ছে কন্ট্রিবিউশন দেখুন আমাকে প্রশ্নটা দেখুন। ওল্ড ইকুইপমেন্ট। আমার প্রশ্ন দেখা যাচ্ছে? প্রশ্ন? হ্যাঁ না, প্রশ্ন দেখতেছি না। আপনি কি শেয়ারে রাখছেন প্রশ্ন? হ্যাঁ, এখন দেখতেছি। দেখেন, এই যে প্রশ্ন এখানে দেখেন। মেইনটেনেন্স কস্ট কোথায় বলা আছে? এই যে এখানে মেইনটেন্স কস্ট। কত নম্বর প্যারা? এটা হচ্ছে গিয়ে প্যারাটা 49 নম্বর পেজের লাস্টে, 59 নম্বর পেজের ওকে, লাস্টের থেকে এখানে বলা আছে 21 সালে 0.5 মিলিয়ন, তাহলে 21 সালে যেটা এটা ফ্রিজ থাকবে। হ্যাঁ, তাইলে এগুলো বাড়াইতে হবে না, এগুলোতে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের তো কোনো দরকার নেই। যেগুলো শুধু 21 সালের প্রাইস, ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো শুধু 21 সালের প্রাইসের উপর ডিপেন্ড করে করছেন, ওয়ান ওয়ে প্রাইস, শুধু এগুলো বাড়াইতে হবে। এই যে না, এখানে তো এই যে ইয়ার 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 21-এ বলছে যে 0.5 মিলিয়ন হবে, আবার হ্যাঁ, ইয়ার 22-এ হচ্ছে কি আবার 1.5 মিলিয়ন। 1.5 তাহলে মিলিয়ন, তাইলে অলরেডি 1.5 বাড়ছে না? মিলিয়ন তো বাড়াই। 1.5 মিলিয়নটা মানে কি বর্ধিত কস্ট না? হ্যাঁ বর্ধিত কস্ট। তো এটা 2022-এই তো হবে, এটাতে আবার কিসের ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট? কিন্তু যেটা ওটা, ও আচ্ছা। যেটা হচ্ছে 2021 এর প্রাইস। এরকম এক্সাম্পল এখানে আছে কিনা দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার দেন তো আবার। ওকে, এতে চলে যান ম্যাথে, আপনি ম্যাথে চলে যান। ওকে, মেটেরিয়ালের কস্ট গুলো দেখি। এখানে ম্যাটেরিয়াল না, এখানে পুরোটা কন্ট্রিবিউশন। আচ্ছা, ইকুইপমেন্ট দেখি। এই যে equipment। ইকুইপমেন্টের প্রাইসটা কই? এই 12,000 ওয়ার্কিং ক্যাপিটাল অ্যালাউন্স। Equipment হচ্ছে কি কন্ট্রিবিউশন যে, থেকে শুরু হয়েছে না? capital allowance। হুম, এখানে মানে মেইন কস্ট হচ্ছে কি আপনার ওই যে মেইনটেনেন্স কস্ট, যেটা একনলেজ করা লাগবে। না, এরকম তো কোনো জিনিস এখানে দেখতেছি না। এই যে 3% যে ইনফ্লেশন ফ্যাক্টরটা, এটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে এতটা ফিট হচ্ছে না। ওকে, তারপরও আই উইল স্টাডি ইট অ্যান্ড আমি আন্দাজে কোনো ডিসিশন দিব না। আই উইল স্টাডি ইট অ্যান্ড এটা নিয়ে আমরা টিউসডেতে অবভিয়াসলি ডিসকাস করব। বাট এটার রেলেভেন্সটা কোথায় সেটা আমি বলি একটু। এটার রেলেভেন্সটা হচ্ছে, ধরেন আপনাকে ম্যাটেরিয়ালের কস্ট, হ্যাঁ লেবারের কস্ট গুলা অ্যাজ অফ 2021 বলছে। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা দেখেন। ধরেন আপনার এখানে ম্যাটেরিয়াল কস্ট আছে, লেবার কস্ট আছে, ওকে, আরো অন্যান্য রেলেভেন্ট যে কস্ট গুলো আছে বা রেন্টাল কস্ট আছে, এগুলো আপনাকে অ্যাজ অফ 2021 বলছে। ওকে, আর বাকি কোনো ইনফরমেশন দেয় নেই। সেক্ষেত্রে ইউনিট দ্য ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, বুঝে গেছে? যেমন উপরে উপরে আমরা এতক্ষণ যে 30 নাম্বার ম্যাথটা দেখলাম, এখানে ম্যাটেরিয়াল পিং 1.4 পার কেজি, তাই না? আমরা ইউজ করতেছি তো 5 বছরের জন্যই তো 1.4 পার কেজিতে ইউজ করতেছি, রাইট? কিন্তু এভরি ইয়ার এটার কস্টিং বাড়বে না, এটার দামটা বাড়বে না, তখন ইউনিট দ্য ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। ওকে,
সো যে ম্যাথটা আমরা 35 নাম্বার ম্যাথে দেখলাম, এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের রেলেভেন্সটা আমি পাচ্ছি না এখন পর্যন্ত, বাট আমি এটা দেখবো, দেখে হচ্ছে আই উইল গিভ ইউ দ্য ফিডব্যাক অন টিউসডে। ওকে, আর কোন ইস্যুস আছে? এখন পর্যন্ত তো এখন পর্যন্ত যেটা দেখলাম যে মিস্টার মাহমুদুর রহমান অনেক স্টাডি করছেন, হি ট্রাইড টু মানে গো অ্যাজ মাচ অ্যাজ পসিবল অন চ্যাপ্টার 2, সেজন্য ওনার অনেকগুলো কোয়েরিজ জন্ম নিয়েছে। বাকিরা কতটুকু বাসায় প্র্যাকটিস করতে পারছেন, আই এম রিয়েলি নট শিওর অ্যাবাউট ইউ গাইস। প্লিজ ট্রাই টু প্র্যাকটিস এট হোম। ওকে, বাসায় প্র্যাকটিস করলে এখানে আমরা ডিসকাশনটা করতে পারবো। আমি চ্যাপ্টার 2, 5, 8, 9, 10 এগুলোতে অনেক সময় স্পেন্ড করব, যাতে আপনাদের পরীক্ষার জন্য ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যায়। হোপফুলি নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 5টা টাচ করা শুরু করতে পারি। ইন দ্য মিন টাইম 2টা দিন আছে, আপনারা একটু কাজে লাগান। বাসায় 2-3টা ম্যাথ হলেও একটু প্র্যাকটিস করেন, যাতে আপনারা ভুলে না যান। ঠিক আছে সোহেল রানা ভাই? ঠিক আছে, জি ভাই, করবো ভাই। তো ইনশাল্লাহ আজকে তাইলে এতটুকুতেই রাখি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, তারা ভাই, ওকে ভাই, হ্যাঁ, ওকে ভাই। এই রিমেনিং হ্যাঁ। যে পারলাম সলভ করে এগুলো তো আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। Okay. ঠিক আল্লাহ আছে। হাফেজ, থ্যাংক ইউ। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আসসালাম।